আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে দেশের রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থা আমরা জানার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল সেই ৩৬শে জুলাই, সেই আকাঙ্ক্ষার কতটুকু পথ আমরা এগিয়ে যাচ্ছি, অন্তর্বর্তী সরকার গঠনের পরের সরকার কতটুকু সংস্কার করতে পারলো এবং জনগণের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, সেই রাষ্ট্র নির্মাণের জন্যই বা আমরা কতটুকু আগাচ্ছি, আর এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি যারা আমাদের এই সংলাপে আলোচক বা অতিথি থাকেন তাদের কাছ থেকে। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের অনেক প্রিয় একজন আলোচক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। রবিউল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা স্বভাবত কারণেই রবিউল ভাই আপনাকে দিয়েই শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনীতি ও সংস্কার। যদিও রাজনীতি ও সংস্কার বিষয় আছে, কিন্তু আমরা সার্বিক বিষয় নিয়েই আলোচনা করব আজকে। আসলে রাজনীতির বাইরে কোনো কিছুই নয়, আর নতুন করে অন্তর্বর্তী সরকার গঠনের পরে আমরা সংস্কার এই বিষয়টি অনেক বেশি সম্ভবত শুনছি। যদিও রাষ্ট্র সংস্কার কর্মসূচি বিএনপির পক্ষ থেকে এর আগে দেয়া হয়েছিল আপনাদের পক্ষ থেকে এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো নিয়ে। আমরা সেখান থেকেই শুরু করি। আজকে সিরাজগঞ্জে একটি জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য কোট করেই শুরু করেছি। বিজয়কে নস্যাতের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। জাতীয় ঐক্যের উপর তিনি জোর দিয়েছেন, নেতাকর্মীদের ঐক্যের উপর তিনি জোর দিয়েছেন এবং জাতীয় সরকার যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে জাতীয় জনগণের ভোট পেলে জাতীয় সরকার গঠনের কথা তিনি বলেছেন। আমি এখান থেকেই শুরু করছি যে বিজয় নস্যাতের যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, যেখানে এখনো ৫ আগস্ট আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এবং তারপরও অন্তর্বর্তী সরকার গঠন হলো। এখন বলা যায় বিএনপি এবং মিত্র যারা আছেন তারা সারা দেশের সর্বত্র এখন তাদেরকে দৃশ্যমান দেখা যাচ্ছে। তারপরও কেন এই যে বিজয়ের নস্যাতের এই গন্ধগুলো আমরা পাচ্ছি, কিংবা ষড়যন্ত্রের আভাস, সে আভাস কেন আমরা সামনে দেখছি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই মুহূর্তে যারা মাই টিভির সাথে যুক্ত আছেন। ধরেন, একটা গণ আন্দোলনে একটা ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেটা ছিল সেটার দৃশ্যমান পতন হয়েছে এবং শেখ হাসিনা ভেগে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন। মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দিয়েছেন, কিন্তু তাদের সহযোগী, সুবিধাভোগী, তাদের যে আপনার যে অপশক্তিগুলি রাষ্ট্রের রন্ধে রন্ধে থেকে ওই ফ্যাসিবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, অর্থ পাচারের সহযোগী ছিল, দুর্নীতির সহযোগী ছিল, তারা তো আছে। আচ্ছা, সেই শক্তিটা তো সক্রিয় আছে যে যেভাবে হোক না কেন এই ইন্টারিম সরকারটাকে যদি ব্যর্থ করা যায়, বাংলাদেশের মানুষ এই যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে সেটাকে যদি নস্যাৎ করা যায়, তাহলে সেই আওয়ামী লীগ ফ্যাসিজম আবার প্রতিষ্ঠিত করা যায়। আওয়ামী লীগ এর ফ্যাসিজম প্রতিষ্ঠিত করতে পারলে সেই দুর্বৃত্ত, সেই সুবিধাভোগীরা আবার বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য করতে পারে, অনির্বাচিতভাবে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, অনির্বাচিত হয়েও আপনার মন্ত্রী হওয়া যায়, ব্যাংকের মালিক হওয়া যায়, রাষ্ট্রের লুটপাট করা যায়। সেই গোষ্ঠী কিন্তু এখনো আছে এবং তাদের কিন্তু সহযোগী শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও আছে। বাংলাদেশকে অকার্য করার অনেক শক্তি আছে, সেটা আভ্যন্তরীণভাবে আছে, ন্যাশনালি আছে, রিজিওনালি আছে, ইন্টারন্যাশনালি আছে। অতএব ওই ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো তৎপর। অর্থাৎ বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা আপনার জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সাজাতে চায়, যারা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চায়, জনগণের মালিকানা জনগণ রাষ্ট্রে এনজয় করবে, সেই রাষ্ট্র যারা বিনির্মাণ করতে চায় তাদের বিপক্ষে কিন্তু এটাকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য, এবং যারা নস্যাৎ করেছিল গত 17 বছর ধরে, তো তাদের তো সেই অভিলাষ থেকে বেরিয়ে আসেনি, তাদের সেই অপচেষ্টাটা আছে। এবং আপনি দেখবেন ইন্টারিম সরকারকে অকার্য করবার জন্য, বিতর্কিত করবার জন্য, অসহযোগিতা করবার জন্য বেশ কিছু আমি বলবো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তো সৃষ্টি করা
হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি। আচ্ছা, বিধ্বস্ত একটা প্রশাসন, জরাজীর্ণ প্রশাসন, আওয়ামী ভাবাদর্শের মানুষগুলি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অংশে থেকে কিন্তু ফ্যাসিবাদী কায়েম যারা করেছে তাদের অপসারণ এখনো হয়নি। তো এই ধরনের একটা পরিবেশ রাষ্ট্রে সৃষ্টি করা হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাটা ব্যর্থ হয়। রাজনৈতিক দলগুলি যে সংস্কার আমাদের দল ইতিমধ্যে অঙ্গীকার করেছে সেগুলি প্রতিষ্ঠিত হলে তো জনগণের বাংলাদেশ হবে। জি, আচ্ছা, সেই জনগণের বাংলাদেশ যারা চায় না তারা কারা ছিল? তারা নিশ্চয়ই ফ্যাসিবাদ ছিল। তো সেই ফ্যাসিবাদী শক্তির কিন্তু এখনো তৎপরতা রয়েছে এবং আমরা মনে করছি যে ইন্টোরিয়াম সরকার যিনি আছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, জনগণের সমর্থন আছে, ছাত্রদের সমর্থন আছে, সব শ্রেণী পেশার মানুষ সমর্থন আছে, জি। সব রাজনৈতিক দলের সমর্থন আছে। রবিউল ভাই, আপনি একটা কথা উচ্চারণ করেছেন যে আওয়ামী ফ্যাসিজম। ফ্যাসিজম নিশ্চয়ই আলাদা একটা বিষয়, কিন্তু সাথে আবার আওয়ামী যোগ করেছেন। তো এখানে মানুষের কিন্তু একটা শঙ্কা জাগে যে রাষ্ট্র ক্ষমতায় পরবর্তীতে যারা যাবেন সেই জায়গায় ফ্যাসিজম ঠিক থেকে আগে কি কেবল নাম পরিবর্তনের যে শঙ্কা, সেই শঙ্কা কিন্তু রয়েই গেছে। বাংলাদেশের এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই নামের জায়গায় ফ্যাসিজম ঠিক রেখে আগে আওয়ামী লীগের জায়গায় নামটা পরিবর্তন হবে কিনা সেই শঙ্কা মানে জনগণের কিন্তু রয়েছে কিছুটা। আচ্ছা, আপনি এভাবে না ভেবে এভাবে ভাবতে পারছেন না যে যারা ফ্যাসিজম হটানোর জন্য 17 বছর ধরে লড়াই করলো, সংগ্রাম করলো, ভোটাধিকারের জন্য লড়াই করলো, গণতন্ত্রের জন্য লড়াই করলো, সুশাসনের জন্য লড়াই করলো, জীবন দিল, গুমের শিকার হলো, আনরাথাইজ কিলিং এর শিকার হলো, তাই না? 1.5 লক্ষ মামলা ফেস করলো, গায়েবী মামলা, মিথ্যা মামলা, আয়নাঘরের নির্যাতন ফেস করলো, 60 লাখ লোক আসামি হলো, প্রায় 1600-র মতো আমাদের মানে গুম এবং আনরাথাইজ কিলিং এর শিকার যারা হলো। সর্বশেষ যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনও 442 জন যাদের দল থেকে আপনার জীবন দিল, যারা আহত হলো তার প্রায় 70% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, যারা গ্রেপ্তার হলো প্রায় 90% বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মী, 14,000 গ্রেপ্তার হয়েছে, 12,000 বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, শীর্ষ নেতারা সহ। তারা তো এই সংকট থেকে উত্তরণের জন্য লড়াই করলো। তারা আওয়ামী লীগের মানে রূপে ফিরে আসবে এটা যারা ভাবে এবং বলে, তাদের তো আমার মনে হয় যে রাজনীতির বুঝার ক্ষেত্রে সমস্যা রয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করলো, আর আমরা ফ্যাসিজম থেকে মুক্তির জন্য 17 বছর জীবন দিলাম, সংগ্রাম করলাম, সব ত্যাগ করলাম। কেন? এই জনস্বার্থের জন্য, ফ্যাসিজম থেকে মুক্ত হওয়ার জন্য। অতএব আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পতিত হয়েছে, ক্ষমতা লোভী হয়েছে, ধস নেমেছে, বিধ্বস্ত হয়েছে রাজনৈতিক চরিত্র, তার মানে অন্য রাজনৈতিক দলের চরিত্র তাই হবে, এটা যারা ভাবে এবং বোঝে তাদের আমার মনে হয় রাজনীতির প্রতি অনীহা আছে। আমি আপনাকে একটা বাক্য দিয়ে শেষ করবো, রাজনীতির প্রতি অনীহা রাখা যাবে না। রাজনীতি বিশুদ্ধতার প্রয়োজন আছে। বিশুদ্ধ রাজনীতি, জন আকাঙ্ক্ষার রাজনীতি, জনকল্যাণের রাজনীতি, জনসমৃদ্ধির রাজনীতির জন্য তো 17 বছর আমরা সংগ্রাম করছি। তো সেই রাজনৈতিক দল বিএনপিকে যারা ওইভাবে দেখতে চায় বা দেখবে এই আতঙ্কে থাকে, আমার মনে হয় যে তাদেরকে এই মানসিকতার পরিবর্তন করতে হবে। রবিউল ভাই, আপনি আসলে যথার্থই বলেছেন যে আসলে কল্যাণমূলক কিংবা আগামী দিনে যারাই অথবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন প্রত্যাশা, আপনি যেটি বললেন আসলে প্রত্যাশা জনগণের তেমনই এবং তেমন দলই আসলে দেখতে চায়। তো আপনি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি বললেন, নিঃসন্দেহে সেই সংস্কারের দিকে আগাচ্ছে কিংবা ফ্যাসিবাদ মুক্তর যে জায়গাটায়, সেই জায়গাটা থেকে আমরা যদি সংস্কারের জায়গায় আমরা যদি দলীয় চিন্তা করি, তো সেক্ষেত্রে গত আপনারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিলেন, আপনাদের নিজেদের নেতাকর্মীদের এই যে রাজনৈতিকভাবে এই প্রজ্ঞাবান করে গড়ে তোলার জন্য কিংবা কল্যাণমুখী মানুষের কল্যাণে কাজ করার জন্য গড়ে তোলার জন্য আসলে কতটুকু সময় আসলে দিতে পেরেছেন এখন, বা পদক্ষেপ আপনাদের কি? না, ওই জায়গায় আমি আপনার একমত, আমরা পরিপূর্ণভাবে সফল হয়নি। আমাদের নেতা কর্মীরা শানিত হয়েছে, ঝুঁকি নিতে শিখেছে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে একেবারে রুট লেভেল পর্যন্ত সবাইকে নিবেদিত করতে, স্যাক্রিফাইস করতে আমরা সক্ষম হয়নি। স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস কিন্তু তারা করেছে, লাইফের ঝুঁকি নিয়েছে। আমি আপনাকে বলি, জেল কেটেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে, রিমান্ডে অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। সর্বশেষ কত ছিল? আমার 193টি মামলা আমার বিদ্যমান আছে, তার মধ্যে 3টি মামলা আমাকে সাজা দিয়েছে।
আমি এই সরকারের আমলে 9 বার গ্রেপ্তার হয়েছি। আমি 99 দিন রিমান্ড। এই সরকারের মানে হচ্ছে গত সরকারের, গত আপনার এই 16 বছরের সরকার। জি জি জি। আচ্ছা, আমি 99 দিন রিমান্ডে থেকেছি। 99 দিন? 99 দিন, এই 9 বারে। 3 মাসেরও বেশি। আমি 4 বছর 1 মাস জেলে থেকেছি 16 বছরের। আমি কিন্তু সাধারণ একজন মানে কর্মী বলতে পারেন দলের। খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমি ছিলাম না। আমার মতো না, হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা সেটা করেছে। আয়না ঘরের নির্যাতন, রিমান্ডে থেকেছি। আমার এখনো মনে আছে র‍্যাব 3-তে আমি ছিলাম, 3 দিনে আমি ছিলাম। 3 দিন কখন সকাল দুপুর রাত আমি টের পাইনি। আমি 72 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 72 আওয়ার্স দাঁড়িয়েছিলাম সরকারের বিরোধিতা করতে গিয়ে, দ্বিমত পোষণ করতে গিয়ে। ভোট দিতে চাইছি এবং ভোট করতে চেয়েছি, এই তো অপরাধ ছিল, আর তো কোনো অপরাধ ছিল না। তো ধরেন এটা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এটা ফেস করেছে। জি। এখন আপনি যে জায়গায় ছিলেন ওটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আমরা সব রাজনৈতিক কর্মীকে এখনো দেশ সেবায় ব্রত করার মানসিকতায় যে স্যাক্রিফাইস দরকার, যে সংযম দরকার, যে আপনার ধৈর্য দরকার, সেখানে কিছু ঘাটতিতে এখনো পর্যন্ত আছে। এত বড় দল, লক্ষ লক্ষ নেতাকর্মী, যে ইনিশিয়েটিভগুলি আমরা নিয়েছি, আমরা বিশ্বাস করি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা বিনির্মাণে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে। আরেকটু সংযম, আরেকটু ধৈর্য, আরেকটু শানিত, আরেকটু ধরেন স্যাক্রিফাইস, যেটাকে বলা হয় ত্যাগ, সেটা আমি মোহর ত্যাগের কথা বলছি। একটা হচ্ছে যে আপনি ত্যাগ স্বীকার করছেন, জীবন দেওয়ার ত্যাগ, আর একটা হচ্ছে ভোগ বিলাসের ত্যাগ। এই ভোগ বিলাসের ত্যাগের জায়গাটা আমাদের কিছুটা ঘাটতি এখনো আছে। আমরা সেই নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করার যে ইনিশিয়েটিভগুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেগুলি কার্যকর অল্প সময়ের মধ্যে। তারপরও আপনি দেখবেন যে এত বড় একটা পতন নিকৃষ্টতম আওয়ামী লীগের হয়েছিল, তারপর যে যে ক্ষোভ সাধারণ মানুষের আছে, তার প্রতিফলন কম্পারেটিভলি সমাজে কম পড়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে জাতীয় সম্পদ, সাধারণ মানুষের সম্পদ, জাতীয় স্থাপনা, এগুলি কিন্তু পাহারা দিয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা কিছু জায়গায় ঘটেছেও, আমি অস্বীকার করছি না। কিন্তু যেখানে 5 দিন সরকার থাকে না, 12-14 দিন সারা বাংলাদেশে পুলিশি কার্যক্রম যেখানে বন্ধ, এখনো প্রায় অনেকটা ইনঅ্যাক্টিভ, সেখানে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দেশকে স্থিতিশীল রাখতে, মানে জানমালের ক্ষতি নিয়ন্ত্রণ করতে কিন্তু যথেষ্ট সফল হয়েছে। আরও ভালো করতে তো ভালো হতো, সংস্কার, উন্নতি, সম্প্রীতি, এর তো আর মানের শেষ নাই, করতে পারলে ভালো হতো। কিন্তু আমি তারপর একজন মাঠের নেতা হিসেবে বলি যে যে বড় ধরনের পতন আওয়ামী লীগের নিকৃষ্টতম হয়েছে, এবং আওয়ামী লীগ যে অপশাসন দুঃশাসন 17 বছরে চলেছে, কারণ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন যে ক্ষমতা ছাড়লে 2 লাখ লোক মারা যাবে আমাদের, তাদের কথা। সেই তুলনায় দেখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমার মনে হয় এত বড় ডিজাস্টারকে বাংলাদেশের মানুষ মোকাবেলা করতে সক্ষম। রবিউল ভাই, নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম জনসমর্থনের জায়গা থেকে বা প্রিয় দলের জাতীয়তাবাদী দল বা বিএনপি, সেই জনসমর্থনের আপনাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া বা তৃণমূলে প্রচুর নেতাকর্মী সমর্থক রয়েছে। আমরা যেটি জানি বা পট পরিবর্তন হলে একটি এলাকায় যদি সেক্ষেত্রে যদি মেম্বারও পরিবর্তন হয়, সেখানেও কিছু প্রভাব পড়ে, এবং কিছু প্রভাব পড়েছিল যেটি আপনাদের হস্তক্ষেপ বা আপনাদের সাংগঠনিক অনেক কঠিন সিদ্ধান্ত অনেক হয়েছে, আমরা দেখেছি। কিন্তু তারপরেও আমরা দেখেছি গণমাধ্যমে এসেছে যে হয়তোবা যিনি পদের যিনি আছেন তিনি হয়তো না, বাট তার নাম ভাঙিয়ে কোনো জায়গায় হয়তো ঘাট দখল, মাঠ দখল বা এই সব যে জায়গাগুলো রয়েছে, সেখানে হয়তো আগে একটা গ্রুপ ছিল, এখন নাম ভাঙিয়ে আর একটা গ্রুপ, এটি কিন্তু এখনো বন্ধ হয়নি। সুতরাং মানুষের মনে এই শঙ্কার জায়গাটায় কিংবা এইগুলো যাতে, এই বিষয়গুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন, সেই প্রশ্নটা আমি নিব, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি রাজনীতি ও সংস্কার এই প্রসঙ্গে। বিরতির আগে আমরা ছিলাম আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমের কাছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আবারও রবিউল আলম আপনার কাছেই ফিরছি, যে প্রশ্নটি রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, সেই প্রশ্নের ছোট্ট করে উত্তর শুনতে চাই। না, প্রথমত হচ্ছে যে কোনো দখলবাজ, চাঁদাবাজ, দুষ্কৃতকারীর
বিএনপিতে কোনো স্থান নেই এবং এটা বিএনপি প্রশ্রয় দিচ্ছে না। বিচ্ছিন্নভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে হয়েছে। এখন ধরেন এটা তো এমন নিউজও তো আমরা দেখেছি যে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা ছাত্রদল বা যুব দলের কথা বলে চাঁদা চেয়েছে, পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে এবং আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে সেগুলি এসেছে। বিচ্ছিন্নভাবে দলের উপর দায় চাপানোর জন্য তো একটা অপকৌশল আছে। তো আবার চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসীদের আসলে কোনো রাজনৈতিক দল থাকে না, কোনো না কোনো স্থানীয় নেতার প্রশ্রয়ে কোনো সময় থেকেছে। সেগুলো আমরা যাদেরকে চিহ্নিত করতে পেরেছি, যাদেরটা প্রমাণ হয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে চাঁদাবাজি দখলবাজি করা যাবে না। দু চারটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে ইতিমধ্যে থাকে, নিশ্চয়ই সেগুলি নিয়ে কনসার্ন, দল জিরো টলারেন্সে আছে এবং আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এইগুলিতে বিএনপি প্রশ্রয় দিবে না এবং বিএনপিতে এগুলি আশ্রয় প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসছি এবং রবিউল ভাই আপনিও নিশ্চয়ই দেখেছেন যে এই যে 5-36 যে জুলাই, সেই জুলাইয়ের গণবিপ্লব, সেই বিপ্লবের 50 দিন অতিবাহিত হলো এবং এই 50তম দিনে এসে বগুড়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাত্র 13 বছর বয়সের জুনায়েদের আজকে দীর্ঘদিন পরে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে, এখনও যেখানে রক্তের সেই শহীদের রক্তের দাগ এখনও রয়ে গেছে তরতাজা, এখনও শাহাদাত বরণ করছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারা হয়েছে, সেই জায়গাটায় এসে আপনি দেখেছেন যে হঠাৎ করেই ছাত্রলীগের একটি বিবৃতি যেখানে এসছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি করেছে ছাত্রলীগ, একটি গণমাধ্যমে এসেছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তার ইতিহাসের নৃশংসতম গণহত্যা দেখলো আর কি জুলাই এবং আগস্ট মাসে, এবং আমরা ভিডিও এভিডেন্স দেখেছি এবং মানে অসংখ্য হাজার হাজার ফুটেজ আছে যে এই গণহত্যার সাথে রাষ্ট্রীয় বাহিনীগুলো যেমন জড়িত ছিল, ঠিক তেমনি আওয়ামী ফ্যাসিবাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং এই যে ভাড়াটে হেলমেট বাহিনী আমরা দেখেছি। অতএব ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বক্তব্যটা হচ্ছে সিম্পলি হচ্ছে একটা হাস্যকর জায়গা এবং পুনর্বাসিত হবার যে একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করছে সেই জায়গাটা। তো আমাদের গণহত্যায় বারবার ফিরে যেতে হবে এবং এই গণহত্যার মধ্য দিয়ে যেটা হয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে অনেকগুলো বয়ান ভেঙে পড়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আওয়ামী ব্যবসায়িক বয়ান যেটা ছিল, চেতনা বিক্রি করে করে গত 53 বছর তারা যে মানে ক্ষমতা দখল করেছে, ভোগ দখল করেছে, মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদেরকে কেনাবেচা করেছে, তালিকাবদ্ধ করেছে, তালিকা থেকে বাদ দিয়েছে, রাজাকার বানিয়েছে, আবার মুক্তিযোদ্ধা বানিয়েছে। এই ব্যবসা টাকার সিন্ডিকেটটা পতন হয়ে গেছে। আওয়ামী লীগের 53 বছরের এই ব্যবসা শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এবং জাতি হিসাবে তার শত্রু মিত্র চিনবার যে জায়গাটা আছে, কারা বাংলাদেশের শত্রু, এই শত্রুর জায়গাটা খুব পরিষ্কার হয়ে গেছে। ভারত এবং দিল্লি গত 53 বছর থেকে বাংলাদেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ থেকে যে বঞ্চিত করেছে, এই জায়গাটা যেমন পরিষ্কার হয়ে গেছে এবং এই শত্রুর সবচেয়ে বড় এজেন্সি কারা হোল্ড করে বাংলাদেশে এটা পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার 14 দলীয় যে বলয় আছে, এর সাথে কিছু বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে এবং ছাত্রলীগও সেই জাতীয় শত্রুর অন্যতম প্ল্যাটফর্মের নাম। তো সেই জন্য হচ্ছে যে এই রকম একটা জাতীয় ছাত্র সংগঠন যারা নিজেদেরকে দাবি করে, যদিও ছাত্র সংগঠনের কোনো যোগ্যতাই তাদের নাই, তারা একটা নমিনেটেড চাকর বাকরের সংগঠন বলতে পারেন আর কি, যে শেখ হাসিনা যাদেরকে চাকর বাকরের মতো নমিনেট করে যে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এই মানুষগুলোর বক্তব্য হচ্ছে জাতিকে নতুন করে আবার ইতিহাসের সাথে পরিচিত করায় দিতে হবে যে এরা কারা। এরা হচ্ছে জাতীয় শত্রু, এরা বাংলাদেশের শত্রু, এরা জাতীয় শত্রু মিত্রর জায়গা থেকে সবচেয়ে বড় শত্রু, যারা গত 2 মাস জুলাই এবং আগস্টে অসংখ্য শহীদের শাহাদাতের রক্তের যাদের দাগ তাদের হাতে লেগে আছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত মেয়েদের গায়ে হাত তুলেছে,
হাত পাও ভেঙে দিয়েছে, মাথা ফাটায় দিয়েছে। এই যে গণহত্যার সময় আমরা দেখেছি যে পিস্তল ধরে গুলি করার যে ছবিগুলো আছে, এগুলো পরে আইডেন্টিফাই হয়েছে কারা কারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তখন। রিসেন্টলি যে মব জাস্টিসের নামে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তার 5 জনই হচ্ছে আপনার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। জাহাঙ্গীরনগরে আমরা যাদেরকে দেখলাম এই মাইরের সাথে যারা জড়িত ছিল এবং যাকে হত্যা করা হয়েছে, যাকে ট্র্যাপ করে ওখানে ডেকে নেওয়া হয়েছে, এর প্রত্যেকটার সাথে ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত। জুমলান আন্দোলন যেটা চলছে চিটং হিল ট্র্যাক্সে দেখেন যে অশান্তি চলছে, যারা আন্দোলন করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তথাকথিত চুক্তি বাস্তবায়নের কথা বলছে, এদের সবার ফেসবুক প্রোফাইলে দেখলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি। অতএব কারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং পক্ষের শক্তি, এইটা নতুন করে জাতিকে আবিষ্কৃত করতে হয়েছে 1423টা মানুষকে রক্ত দেওয়ার পরে এবং 22,000-23,000 লোকের পঙ্গুত্বর মধ্য দিয়ে। অতএব সেই জায়গাতে ছাত্রলীগের স্টেটমেন্টটা হচ্ছে জাতিকে মনে করায় দেওয়া হচ্ছে যে এই জাতীয় শত্রুরা আমার আপনার সমাজে এখন বসবাস করছে, এখনও আছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন, তাদেরকে ধরা হচ্ছে না কেন, সেই ব্যাপারে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ছাত্র সমাজকে মনে করিয়ে দিচ্ছি যে নিজেদের ভিতরে যে দৃশ্যমান বিভেদ আমরা দেখতে পাচ্ছি, সমন্বয়ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে যারা জড়িত ছিল, তাদেরকে মনে করায় দিচ্ছি যে নিজেদের বিভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় শত্রুর দিকে মনোনিবেশ করা দরকার সবার। নিজেদের আন্দোলন সংগ্রামের ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো যেন আমাদেরকে জাতীয় শত্রু থেকে মুখ ফিরায় না দেয়, আমরা যেন ভুলে না যাই যে ছাত্রলীগ বাংলাদেশের শত্রু, ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী গুন্ডা সংগঠন। এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। এই মন্তব্যটা, এই স্টেটমেন্টটা শুধু সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ধন্যবাদ। আপনি বলেছেন যে কারা বাংলাদেশের শত্রু, সেগুলো আপনি বলেছেন এবং সাথে পার্শ্ববর্তী দেশেরও আপনি প্রসঙ্গ এনেছেন। আমি রবিউল ভাই আপনার কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানকার যিনি সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। অনুপ্রবেশকারী এই মুহূর্তে আসলে কারা, আর তিনি আসলে ইঙ্গিত করেছেন কি দুটো আলাদা পার্ট আপনি দেখেছেন। তো এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি যে অনুপ্রবেশ করছে বিগত সরকারের অনেক লোক, তো নিশ্চয়ই তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেনি। আপনার পর্যবেক্ষণ কি? না, ভারতের বাংলাদেশ ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে। না, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন গতদাহ থেকে বলেছেন, ব্যর্থতা থেকে বলেছেন, প্রতিহিংসা থেকে বলেছেন। এই বক্তব্যগুলি কোনো কূটনৈতিক শিষ্টাচার বহন করে না। জি জি, নিশ্চয়ই অনুপ্রবেশকারী যদি অবৈধভাবে যায় তাকে তো আইনের আওতায় নিতেই পারে ভারত। আবার ভারত তো প্রতিদিনই বাংলাদেশের সীমান্তে হত্যা করছে, অজুহাত দিচ্ছে চোরাচার কারবারি হচ্ছে। তো চোরাকারবারি যদি হয়ে থাকে বা চোরাচালান যদি হয়ে থাকে, অবৈধভাবে পণ্যের লেনদেন যদি হয়ে থাকে, সেটাও তো গ্রেপ্তার হতে পারে, আইনের মুখোমুখি হতে পারে। আবার ধরেন চোরাচালান যদি হয় তাকে একপক্ষে হয় নাকি? ভারতের কেউ দিলে বাংলাদেশে কেউ গ্রহণ করে, বা বাংলাদেশ থেকে দিলে ভারতের কেউ গ্রহণ করে। গুলি করলে বাংলাদেশি লোকটা মারা যায়, এই পর্যন্ত ভারতের একজন মারা গিয়েছে নাকি? আচ্ছা, নেপাল সীমান্তে যায় না, পাকিস্তান সীমান্ত তো প্রশ্নই আসে না, মায়ানমার সীমান্তও যায় না, তাই তো? চায়না সীমান্তে গেলে তো প্রতিদিনই শুনছি যে 60 কিলোমিটার 70 কিলোমিটার চায়না দখল করছে। বাংলাদেশের সাথে ভারত একটা, আমি বলবো যে বৈরী আচরণ করছে। তাদের একটা আধিপত্যবাদী বা কর্তৃত্ববাদী দৃষ্টি বা থাবা বাংলাদেশের উপর ভারত রাখতে চায়, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু কারণ বাংলাদেশে গণতন্ত্রের হত্যা তারা সহযোগী হয়েছে, বাংলাদেশে ভোটাধিকার হরণ করে তাদের মতো করে একটা সরকার রাখতে চেয়েছে, রেখে বাংলাদেশ থেকে তার একপক্ষীয় স্বার্থ উদ্ধার করেছে। সেই জায়গা থেকে ভারত এখনো বেরিয়ে আসতে পারেনি। এটা দুর্ভাগ্যজনক ভারতের পররাষ্ট্র নীতিতে বা প্রতিবেশী নীতিতে। যদি ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, নিশ্চয়ই ভারতের এই নীতির পরিবর্তন করতে হবে। সম্পর্ক আমরাও চাই, সুপ্রতিবেশীমূলক সম্পর্ক চাই, সাম্যের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। বাংলাদেশের 17 থেকে 18 কোটি মানুষ কিন্তু লড়াকু মানুষ, তারা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে। ভারতের যারা আছেন রক্ত দিয়ে স্বাধীন হন নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে ক্যাবিনেট কমিশন এসে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে কংগ্রেসের যখন সভাপতি, ডায়লগের মাধ্যমে ভারত স্বাধীন হয়েছে, আর বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে। বাংলাদেশের মধ্যে বন্ধু ভাবাপন্ন, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো আধিপত্য শক্তিকে মেনে নেয় না। তাদের এজেন্ট শেখ হাসিনাকেও মেনে নেয়নি,
রুখে দাঁড়িয়েছে, নিকৃষ্টতম পতন হয়েছে। আমি মনে করি যে ভারতের যে সরকারটি আছে সেটা সারা পৃথিবীতেও অনেকটা বিতর্কের মধ্যে বিতর্কিত সরকার, এবং তারা কিন্তু তাদের, আবারও বলছি যে পররাষ্ট্রনীতি এক সম্পূর্ণভাবে ব্যর্থ, এটা ভারতের জনগণও উপলব্ধি করছে। যার ফলে উনি যেটা বলতে চেয়েছেন তিনি ব্যর্থতার গত্রদাহ থেকে বলেছেন, অথবা ধরুন প্রতিহিংসা পরায়ণতার একটা বহির্প্রকাশ ঘটিয়েছেন। বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের যে উপদেষ্টা তিনি তার প্রতিবাদ জানিয়েছেন, এবং শুধু ওইটা সরকারের প্রতিবাদ না, বাংলাদেশের জনগণের প্রতিবাদ। বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে জানে। তবে আমি আবারও বলি যে সেখানে ওটা তারা যদি সীমান্ত লঙ্ঘনের ক্ষেত্রে যে আইন বিধিবিধান আছে সেটা অনুসরণ করলে আমাদের আপত্তি নেই, কিন্তু গায়ের জোর যদি দেখাতে চায় নিশ্চয়ই বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে এবং রুখে দাঁড়াবে। ধন্যবাদ। আমি ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে, আপনি ছাত্রলীগ সম্পর্কে বলেছেন, ছাত্র রাজনীতি সম্পর্কে বলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ সাম্প্রতিক এনেছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ প্রকাশ্যে ছাত্র শিবির, এই শিরোনামে আসলে গণমাধ্যমে এসছে। বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রতিক্রিয়া গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন হচ্ছে যে মিডিয়াতে এজেন্ডা সেটিং বলে একটা জিনিস আছে আর কি, যে কোনটা আসলে খবর আর কোনটা আসলে খবর না। আমরা জাতীয় গণমাধ্যমে এই নিউজগুলো দেখে যেটা মনে হচ্ছে যে জুলাই আগস্টের 1423 জন মানুষের রক্ত সম্ভবত ভুলিয়ে দেবার একটা চেষ্টার কৌশল আমরা দেখতে পাচ্ছি। এর আগে কয়দিন আগে দেখলাম যে সাডেনলি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে, হওয়া না হওয়া নিয়ে, পতাকা পরিবর্তন হওয়া না নিয়ে, জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত হবে কি হবে না, বাংলাদেশ বেতারে উর্দু ভাষায় গান চলবে কি চলবে না, এই ধরনের ভেরি মাইনিউট ইস্যুগুলো নিয়ে প্রচণ্ড বিতর্ক তৈরি করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা খুব একটা ছোট্ট বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র ক্যাপাসিটিতে যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করতে পারবেন, তিনি একই সময়ে যে কোনো ছাত্র সংগঠনের দায়িত্বও থাকতে পারেন, কোনো সমস্যা তো নাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি, আমরা তো রাজপথে ছিলাম, যার যার জায়গা থেকেই রাজপথে ছিলাম, যার যার জায়গা থেকেই আমরা প্রতিবাদ করেছি। তাহলে প্রতিবাদ করার সময় তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রকাশ্য কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করেছি। তখন তো এই প্রশ্ন আসে নাই যে রবিউল ভাই কেন এই আন্দোলনে আসছে, উনি তো বিএনপি করেন, অথবা বিএনপি কেন সমর্থন করছে, অথবা এবি পার্টি কেন সমর্থন করছেন, উনি কেন মিছিলে আসছেন, এই প্রসঙ্গটা আসে নাই। আসল জায়গাটা হচ্ছে যে যে কোনো ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি থাকে সেখানে সবাই প্রকাশ্যে রাজনীতি করবার সুযোগ পাবেন। যদিও ব্যক্তিগতভাবে আমার পজিশন হচ্ছে আমি কোনো ক্যাম্পাসে দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করবার পক্ষে নই। শুধুমাত্র ছাত্র সংসদ থাকবে, নির্বাচিত ছাত্র প্রতিনিধিরাই ক্যাম্পাসে যে কোনো ইস্যুতে নেতৃত্ব দেবেন। কোনো দলীয়, কোনো মূল দলের শাখা সংগঠন কোনো ক্যাম্পাসে থাকতে পারবে না। এটা আমার ব্যক্তিগত পজিশন। আপনার দলীয় পজিশন? দলীয় পজিশন এখন এখানে তৈরি করা হয়নি, কোনো পজিশন নেওয়া হয়নি এই বিষয়ে। তো সেই জায়গাতে হচ্ছে যে কে শিবির করেছে, কে সমন্বয়ক ছিল, এই আলোচনাগুলো বিভিন্ন গণমাধ্যমে যেভাবে হেডলাইন করা হচ্ছে, আমার কাছে খবরের গুরুত্বের থেকেও এটা ইস্যু সিলেকশনটা ডেঞ্জারাস মনে হচ্ছে। যেভাবে আদিবাসী একটা বিতর্ক তৈরি করা হয়েছে চিটাগং হিল ট্রাক্সের ব্যাপারে, কিন্তু মানুষের মধ্যে তো এটি নিয়ে আগ্রহ আছে নিশ্চয়ই। আগ্রহ তৈরি করা হচ্ছে। উপস্থাপনা আপনি উপস্থাপনা ধরতে পারেন যে এটি আসলে উপস্থাপনা কিভাবে করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই আগ্রহের জায়গা আছে। আগ্রহের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আগ্রহ তৈরি করা হচ্ছে, আলোচনা করতেও পারে, আগ্রহ তৈরি করা হচ্ছে। বিষয় যেটা হচ্ছে যে আপনি ওই যে বললাম যে এজেন্ডা সেটিং, যে আপনি কোন এজেন্ডা নিয়ে কথা বলবেন, কোন মৃত্যুটা নিয়ে কথা বলবেন আর কোন মৃত্যুটা নিয়ে কথা বলবেন না, এটা আপনারা গণমাধ্যম সিদ্ধান্ত নেন। তো এই জন্য আমার কথা হচ্ছে যে এটা এত ছোট একটা মাইনর ইস্যু, যেটা নিয়ে একটা বড় বড় গণমাধ্যমগুলোতে আলোচনা হবার মতো কোনো বিষয় আমি দেখি নাই। বরং আমি দেখতে চাচ্ছিলাম সেই 1423 জন নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় কেন আলোচনা হচ্ছে না, যারা আহত হচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না, যেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা মারা গেছেন তাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে না, 7.62 ব্যারেলের অস্ত্র বাংলাদেশে পুলিশের হাতে, স্নাইপারের হাতে কারা তুলে দিল, সেটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না, একটা গণতদন্ত কমিশন কেন হচ্ছে না এখনো, কেন গণকবরগুলোর ডিএনএ স্যাম্পলিং করা হচ্ছে না। বর্ষাকাল চলছে, আপনি জানেন, এটা টোটাল ফরেন্সিক এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার কাছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গসিপ ট্যাবলয়েড আইটেমগুলো গণমাধ্যম নিলে এটা গণহত্যার সাথে
যে নৃশংসতম বর্বরতা হয়েছে সেটার সাথে বেইমানি করা হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ রবিউল ভাই। আমি একই প্রশ্ন আপনার কাছে ফিরি, সেটি হচ্ছে আপনি আপনার পর্যবেক্ষণ কি এই বিষয়টি? না, আমি খুব বেশি দ্বিমত করবো না তার সাথে, কারণ হচ্ছে যে আমাদের গণমাধ্যমের ফোকাসটা হওয়া উচিত ন্যাশনাল ইন্টারেস্ট, এটা হওয়া উচিত, জাতীয় স্বার্থ ধরেন এটা থাকা উচিত, বৃহত্তর স্বার্থ থাকা উচিত, এবং এটা লক্ষ্য থাকা উচিত যে এই মুহূর্তে আমাদের নিডটা কি, তাই না? আমরা তো সর্বোচ্চ স্যাক্রিফাইস করে ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপনকারী একটা গণ বিপ্লব ঘটালাম। নিকৃষ্টতম পতন হলো নিকৃষ্ট স্বৈরাচারের, হলো। তারপরে আমাদের কি হওয়া উচিত ছিল? নিশ্চয়ই আমরা আমাদের সংশোধনগুলি কি নিশ্চয়ই চিহ্নিত করতে পেরেছি। একটি ইন্টারিম সরকার আসছে, তারও কিছু লক্ষ্য আছে, তাকে অ্যাসিস্ট করার জন্য রাজনৈতিক দলগুলি এগিয়ে আসছে, সব শ্রেণী পেশার মানুষের সমর্থন রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি একমত তার সাথে, যে খুব লেম এক্সকিউজ যেগুলি সেইগুলিকে প্রাধান্য দিচ্ছে। এখন আমাদের বাংলাদেশের মিডিয়া বস্তুনিষ্ঠতা হারিয়েছে কিনা বা মিডিয়া বান্ধব ব্যক্তিদের কাছে আছে কিনা সেগুলো প্রশ্ন হয় তৈরি করছে। আরেকটা জিনিস আছে, আমাদের অডিয়েন্সে যারা আছে, আমাদের সাধারণ পিপল কেমন হবে আমি জানি না, আমরা সুনাগরিক হতে কিন্তু পারিনি। এটা কিন্তু একটা বড় দায় আছে, রাজনীতিবিদদের আছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে। কিন্তু আপনি দেখবেন যে আমরা রোমাঞ্চকর কিছু, আপনি ফেসবুকে এমন একটা হেডলাইন করে একটা পোস্ট দিবেন যার মধ্যে একটু নষ্টামি, একটু দুষ্টুমি, একটু ধরেন অতিরঞ্জিত কিছু থাকবে, সেখানেই সবার অ্যাটেনশনটা যাচ্ছে। সে বিনোদন মনে করছে এইগুলিকে, বিশ্বাস করুক না করুক সেটা পরের ব্যাপার, কিন্তু তার অ্যাটেনশন আছে। এখন আপনি অ্যাটেনশন আছে বিদায় মিডিয়াগুলি যদি ওইদিকে চলে যায়, দর্শক আকৃষ্ট হয় বিদায় মিডিয়াও যদি ওইদিকে চলে যায়, তাহলে জাতির ক্ষতি হয়। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকে এইগুলি বুঝতে হবে যে এখনকার এই যে বিদ্যমান সময় কি, পরিবর্তিত সময়, তারপর ধরেন সম্ভাব্য সময়, যে ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে যে ইভেন্টগুলি গুরুত্ব পায়, নিশ্চয়ই সেটাকে ফোকাস করা উচিত। আমি একমত তার সাথে। জি রবিউল ভাই, এর সাথে একটি বিষয় আলোচনা এসছে, সেটি হচ্ছে দর্শকদের পক্ষ থেকেও আলোচনা, সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের সভাপতির বিষয়টির পরেই সেক্রেটারির বিষয়টি এসছে। আপনি দেখেছেন যে তিনি হলে আলাদাভাবে থেকেছেন দীর্ঘদিন, অন্য কেউ বোঝেননি, এবং ছাত্রলীগের সাথেও তার সম্পর্ক ভালো ছিল বা কমিটিতেও দুই একটিতে ছিল, এরকম আলোচনা এসছে। যদিও তিনি তার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন গণমাধ্যমের কাছে যে আমি নিজে থেকে কখনো যাইনি বা কখনো সিবি দেইনি, তারা তাদের মতো আমাকে কমিটিতে রেখেছে, এরকম না। শিবির তো একটা প্রতিকূল সময় রাজনীতি করেছে, আমি এটাকে ক্লেভারই বলবো। নৈতিকতার জায়গা থেকে আপনি একসময় ছাত্রলীগ করেছেন, সেই লেবাজে ছিলেন, এখন শিবির হয়ে আবির্ভূত হলেন, নৈতিকতার জায়গা থেকে তো এটা বেমানান, মানে এটা অ্যাপ্রিসিয়েট করার জায়গা না। কিন্তু এটাও তো ঠিক আছে যে আওয়ামী লীগ যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেখানে ক্যাম্পাসে থাকতে অনেকে অনেক কৌশল নিয়েছে, যার ফলে আমি এটাকে রাজনৈতিকভাবে দেখি। আমি কৌশল হিসাবে নিয়েছিল তারা। আমি এই বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করতে, খুব বেশি মানে বিশ্লেষণ করতে নারাজ। বাংলাদেশে অনেককেই সার্ভাইভ করার জন্য, রাজনীতি টিকে থাকার জন্য, জামাতে ইসলাম তো আপনি 2014 পরের আন্দোলন সংগ্রামে ছিল না গত 10 বছর প্রায়। হ্যাঁ, তারা আন্দোলন ছিল না, কিন্তু তারা যে নির্যাতিত হন আমি তা বলছি না, কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল না, তারা রাজনৈতিক কৌশল নিয়েছিল। আচ্ছা, এখন আবার এই যে আন্দোলনটা হলো, সেখানে তারা সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। এখন একটা ফ্যাসিজমের পতনের জন্য সব রাজনৈতিক দলের কৌশল এক হবে, প্রকাশ হবে, তা তো না। বিভিন্ন রাজনৈতিক দলের এবি পার্টি, তাদের একটা স্ট্র্যাটেজি ছিল, ওনারা বলছিলেন, প্রতিবাদ করছিলেন, যতটুকু সাংগঠনিক সামর্থ্য আছে সেটা নিয়ে সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা বড় দল, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, সবার সম্মিলিত চেষ্টাই হয়েছে। আমি এখনো ছাত্র শিবির তো বাংলাদেশের এখনো নিষিদ্ধ না, নিষিদ্ধ নাকি? নিষিদ্ধ না, রাজনীতিটা করতেই পারেন। তারা যদি জাতীয় ইন্টারেস্টের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নেন, তাদের মূলনীতি, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র যদি বাংলাদেশের স্বার্থবিরোধী না হয়। আপনার সন্দেহ আছে? যদি বলছেন যদি মেনে নেয়, না মেনে নেন মানে কি? মেনে নেন তো, এই মেনে নেওয়া নিয়ে তো একটা বিতর্ক ছিল, বিতর্ক এখনো কিছু মানুষের মধ্যে আছে। কিন্তু তারা যদি মূল স্টিমে থেকে রাজনীতি করেন বা করতে চান, তারা তো রাজনীতিতে আছেন। বিচার কি করবে? বিচার তো এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণই বিচার করবে কার রাজনীতি থাকবে কি থাকবে না। আওয়ামী লীগ জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল, তাই তো? তো সেটা তো প্রতিষ্ঠিত হয়নি। গণমানুষের বিপ্লবে যে সরকার আসলো, তারা আবার সেখান থেকে বেরিয়ে আসছে। আমি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা ধরেন তার রাজনৈতিক চর্চার ক্ষেত্রে
তার মূলনীতি, তার ঘোষণাপত্র, তার গঠনতন্ত্র জনগণ অ্যাকসেপ্ট করলে রাজনৈতিক প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। যদি বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, বাংলাদেশের বৃহত্তর মানুষের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব মেনে কেউ রাজনীতি করে, আমি তাকে নিষিদ্ধ করার ধন্যবাদ। পক্ষে না। আমি একদমই 1 মিনিট ফুয়াদ ভাই আপনার কাছে শুনবো, একটা বিরতিতে যেতে হবে। এই যে সাধারণ সম্পাদক সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের, তার বিষয়টি রবিউল ভাই। দেখেন, বলিউডের একজন বিখ্যাত নায়ক ছিলেন দিলীপ কুমার। জি তার অরিজিনাল নাম কিন্তু ইউসুফ ইসলাম ছিল। জি এবং আমাদের পশ্চিম বাংলায় উত্তম কুমারের কথা শুনেছি, তিনি মুসলমান পরিবারের সন্তান। তোমার আপনার সেলিব্রিটি ওয়ার্ল্ডে ঢুকবার জন্য, এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে ঢুকবার জন্য এই কাজটা তাকে করতে হয়েছে। কে নাম প্রকাশ করলো না করলো, এর থেকেও এটা ডিপে যাওয়া দরকার যে বাংলাদেশের একজন নাগরিক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তিনি যেখানে ছাত্র রাজনীতি করা বৈধ, যদিও এটা আমি রাজনীতির পক্ষে নই, যেখানে সবাই করতে পারছে, তাকে কেন একটা গোপন নাম ধারণ করে তার পরিচয়, তার আইডেন্টিটি, তার রাজনীতি, তার বিশ্বাসকে লুকাতে হয়েছে? শিবিরের সভাপতি সেক্রেটারি প্রকাশ্যে এসেছেন, এটা তর্ক হতে পারে না বাংলাদেশে। তর্ক হচ্ছে বাংলাদেশের একজন নাগরিককে তার মৌলিক অধিকারের পরিপন্থী অবস্থা কেন নিতে হয়েছে। আমার সংবিধান তো আমাকে রাজনীতি করবার অধিকার দিয়েছে, চিন্তা করবার, মিলিত হবার, সংগঠন করবার, আমার মত প্রকাশের, আমি যা বিশ্বাস করি সেটা করবার তো অনুমতি দিয়েছে, অনুমোদন দিয়েছে। তাহলে গত 53 বছরে বাংলাদেশে কি ধরনের ফ্যাসিবাদ, ইন্টেলেকচুয়াল ফ্যাসিবাদ, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা মিলে যেটা কায়েম করেছে, কেন তারা পরিচয় লুকাইতে বাধ্য হয়েছে? তার সাথে তো 71-এর কোনো সম্পর্ক নাই, ওদের বয়স তো 20-25 বছর, ও তো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের জায়গাতে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে কোর জায়গাটা হচ্ছে গণমাধ্যমিক উত্তর দিতে হবে, তারা কেন এই ধরনের একটা এমবার্গো ছাত্র সমাজের উপরে দিয়েছে, সে তার পরিচয় লুকাতে বাধ্য হয়েছে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমরা আলোচনায় ফিরবো, তবে আর একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি আর একটা বিরতি, আগের মতোই ফিরে এসে সঙ্গে চাই আপনাদের। আর একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছি, আপনারা জানেন যে রাজনীতি ও সংস্কার নিয়ে। বিরতির আগে ছিলাম এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার কাছে আমরা ফিরতে চাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আপনার কাছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার যে মামলাগুলো হয়েছে সেটির 2টি কমিটি গঠন করেছে সরকার। 31শে ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে বলা হয়েছে এবং গুমের শিকার হলে 30 সেপ্টেম্বরের মধ্যে এটি এনকোয়ারি কমিশনের কাছে করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি একটু আগে বললেন যে এখনও আপনার 100 শতাধিক মামলা এখনও চলমান, বিএনপির অনেকের 300-400 মামলাও, বিরোধী দলের এরকম রয়েছেন। তো এই যে পদক্ষেপগুলো, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, এবং এটি কি এইগুলো যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আমার 193টি মামলা, যাই হোক প্রায় 200, প্রায় 200 মামলা, কিন্তু ইনিশিয়েটিভটা ভালো, কিন্তু আমি যে প্রক্রিয়াটা দেখেছি একটু জটিল এবং একটু বেশি আনুষ্ঠানিকতা বজায় রাখতে বলা হয়েছে। এখন ধরেন 1.5 লক্ষ মামলা, আপনি যদি এই আনুষ্ঠানিকতা বজায় রাখেন তাহলে আমার মনে হয় যে সময় লাগবে আর এই প্রক্রিয়াটা যতটা জটিল হবে, যতটা আপনার হবে, মানে যতটা স্বচ্ছ হওয়ার দরকার ছিল, যতটা দ্রুত হওয়ার দরকার ছিল, সেখানে আমার মনে হয় কিছুটা ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে এই ব্যাপারে একটু ব্যারিস্টার ফুয়াদ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি মনে করছি, আমি এর আগে একটা পরামর্শ দিয়েছি যে বাংলাদেশের কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার। তার ভিতরে একটা হচ্ছে যে ইংল্যান্ডে আমাদের পড়াশোনা করবার সময় আমরা দেখেছি যে মিসক্যারেজ অফ জাস্টিস বলে যেগুলো হয় আর কি, মানে বিচার করতে গিয়ে পুলিশি বাড়াবাড়ি, তদন্তে বাড়াবাড়ি অথবা ভুল, এবং বিচারিক প্রক্রিয়ায় অবিচার যেগুলো হয়েছে সেগুলোকে রিভিউ করবার একটা মানে কমিশন আছে, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন। আমি প্রস্তাব করেছি সেই আদলে বাংলাদেশে একটা রিভিউ কমিশন করা দরকার। এই যে 1,32,000 রাজনৈতিক মামলা করা হয়েছে, প্রায় 52 লক্ষ আসামি আছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে এগুলোকে এক্সঅনারেট করা দরকার। তা না হলে যেটা হবে, বাস তো পুড়েছে, মানুষ তো মরেছে, ভ্যান্ডালিজম তো হয়েছে, তাহলে কেউ না কেউ তো করেছে। তাহলে সাডেনলি দেখা যাবে আপনি যদি ব্ল্যাঙ্ক আউট সব কিছু এক্সঅনারেট করে দেন, তাহলে এই ক্রাইমগুলোর বিচার হবে না। যারা মারা গেছেন তাদের পরিবারগুলো এখানে বিচার পাবে না। তাই একটা প্রসেস ফলো করে এটা করা দরকার। একটু লেন্দি হবে, কিন্তু রাষ্ট্র একটা ফরম্যাটে আসবে। জি, ধন্যবাদ রবিউল ভাই। আপনি আমাদের আলোচনার বিষয় রাজনীতি ও সংস্কার।
পাহাড়ে আলাদা একটা রাজনীতি আছে, পাহাড়ের নিজস্ব আপনি দেখলেন, সেই রাজনীতির যে বর্তমান যে প্রেক্ষাপট সেটি কি জাতীয় রাজনীতির সাথে মিলেমিশে অন্য কোনো ষড়যন্ত্রের দিকে যাচ্ছে? ষড়যন্ত্র কিছুটা তো আছে, অস্থিরতা তো কাম্য নয় এই মুহূর্তে। আপনি যদি জাতীয় স্বার্থে নিজে তাকে প্রাধান্য দেন, তাহলে এই একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পাহাড়ি বাঙালির মধ্যে সংঘর্ষ হয়েছে, অবরোধ চলছে, নৌ অবরোধ, সড়ক অবরোধ, উঠে গেছে, উঠেছে, কিন্তু শুরু তো হয়েছিল, সেটা তো কাঙ্ক্ষিত ছিল না। তো আমি বলতে চাই যে কে পাহাড়ি কে বাঙালি, যে কোনো ইস্যুতে আমরা যেন গোষ্ঠীগত বিভাজনে চলে না, যে আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, রাষ্ট্রীয় স্বার্থটা বা ব্যক্তি স্বার্থটা যেন প্রাধান্য কম পায়, জাতীয় স্বার্থটা যেন প্রাধান্য পায়। একটা দুর্ঘটনা ঘটলে, একটা ইনসিডেন্ট ঘটলে সেটা বিচার হওয়ার জন্য আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো সেখানে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটার সাথে সাথে গোষ্ঠীগত দ্বন্দ্ব, গোষ্ঠীগত সংঘাত, তারপর হচ্ছে সেটা একটা ধরেন একটা জানমালের ক্ষতি, সবকিছু জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে, এটা কাম্য হতে পারে না একটা সভ্য রাষ্ট্রে এবং সভ্য নাগরিক কাছ থেকে সেটা প্রত্যাশা নয়। সরকার এই ব্যাপারে সজাগ হবে এবং দৃঢ় হবে এবং জিরো টলারেন্সে যাবে, আমি মনে করি। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখানে কিছু কিছু শব্দ খুব প্রবলেম্যাটিক। একটা শব্দগুলো দেখবেন যে কিছু কিছু শব্দ গণমাধ্যম ব্যবহার করছে, যে আদিবাসী এবং সেটলার। 2007 সালে ইউনাইটেড নেশনসের একটা ডিক্লারেশন আছে অন দ্য প্রোটেকশন অফ ইন্ডিজিনাস পিপল, যেখানে 4টা রাষ্ট্র ভেটো দিয়েছে, অপোজ করেছে ভোটে জাতিসংঘে। তার ভিতরে আমেরিকা প্রথম, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। যে 11টা রাষ্ট্র এখানে অ্যাবস্টেইন করেছে, ভোট দেয় নেই, তার ভিতরে বাংলাদেশ। বাংলাদেশকে এই কনভেনশনটাকে, এই ডিক্লারেশনে সিগনেচার করবার জন্য প্রচণ্ড প্রেশার দেওয়া হচ্ছে। এটা করলে কি কি সংকট হতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্র হিসাবে আমরা একটা জনগোষ্ঠীকে আদিবাসী হিসাবে স্বীকার করে নিতে বাধ্য হব। আদিবাসীদেরকে স্বীকার করে নেওয়ার মানে হচ্ছে একটা অঞ্চল এবং সেই অঞ্চলের টোটাল ভূমি ব্যবস্থাপনা তাদেরকে দিয়ে দিতে হবে। সেই অঞ্চলে সেই রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠীর কোনো অ্যাক্সেস থাকবে না। প্রয়োজনে সেখানে তারা অস্ত্র হাতে তুলে নিয়ে স্বাধিকারের আন্দোলন করতে পারবে এবং আন্তর্জাতিক আইন সেটা সমর্থন করবে। সপ্তম হচ্ছে যেটা, সেটা হলো যে আপনার জাতিসংঘ এবং আন্তর্জাতিক কমিউনিটি সেখানে অ্যাক্সেস করতে পারবে এই আন্দোলনটাকে সমর্থন করবার জন্য। প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কোনো ইন্ডিজিনাস পিপল আছে কিনা, আদিবাসী আছে কিনা? উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে আদিবাসীর জায়গাটা আসছে কোত্থেকে আলোচনাতে, সেটা হচ্ছে ইউরোপিয়ানরা গিয়ে আপনার আমেরিকাতে রেড ইন্ডিয়ানদেরকে লাখে লাখে হত্যা করে সেই দেশ দখল করে সেখানে তারা রাষ্ট্র কায়েম করেছে, কানাডাতে করেছে। ব্রিটিশ এবং ইউরোপিয়ানরা গিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনদেরকে হত্যা করে, নিউজিল্যান্ডে মাউরিদেরকে হত্যা করে, ওখানকার আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সাদা মানুষের রাষ্ট্র কায়েম করেছে। আমরা কি বহিরাগত? আমরা যারা বাঙালি, আমাদেরকে সেটলার বলা হচ্ছে, আমরা কি ভিন্ন রাষ্ট্র থেকে এদেশে এসেছি? না, আমরা ভূমিপুত্র এই অঞ্চলের, আমরা হাজার বছর ধরে এখানে থাকি। তাহলে যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে তারা কারা? তারা হচ্ছে আসাম থেকে এসছেন, মিজোরাম থেকে এসছেন, ত্রিপুরা থেকে এসছে, কম্বোডিয়া থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, এবং তাদের কারো ইতিহাসই 250 বছর, 300 বছর, 350 বছরের পুরাতন না। বাঙালির এই অঞ্চলের ইতিহাস 1000 বছরের। তাহলে এখানে কোনো আদিবাসী নাই, থাকলে বাঙালিরা আদিবাসী। কারণ পার্বত্য চট্টগ্রাম আলাদা কোনো রাষ্ট্র না, আলাদা কোনো দেশ না যেখানে আমরা গিয়ে দখল করেছি। কিন্তু সেখানের যে বৈষম্যগুলো আছে, 1 মিনিটের মধ্যে বলবেন, সেই বৈষম্য রোধ করার জন্য সরকারগুলো যারা ছিল তাদের কি যথাযথ পদক্ষেপ নিয়েছে? নাই। সেজন্য আমরা যেটা এবি পার্টির পক্ষ থেকে গতকালকে প্রেস কনফারেন্স করে দাবি করেছি, একটা ন্যায় কমিশন করবার জন্য, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করবার জন্য। রেস্টোরেটিভ জাস্টিসের আইডিয়া আছে সারা দুনিয়াতে, যে জাতিগত টেনশনগুলো কিভাবে তৈরি করা যায়, কিন্তু মাথায় রাখতে হবে গোড়ায় হাত দিতে হবে। আপনি শান্তি চুক্তি করবার নামে যেটা করেছেন, চাকমাদের একাংশের সাথে আওয়ামী লীগের নেতার চুক্তি করবার মধ্য দিয়ে আপনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছেন। চাকমাদেরকে বাঙালি হইতে বলেছে শেখ মুজিবুর রহমানের সরকার, তারা বাঙালি হবে কেন? সে তো বাঙালি না। আপনি আমাকে যদি চাকমা হতে বলেন, এটা তো আমার জন্য অফেন্সিভ। আমার জাতিসত্তা আছে, তো আমার পরিচয় আছে। তারপরে যেটা করেছে যে এখানে 13 থেকে 14টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, আপনি শুধু চাকমাদের একাংশের সাথে কেন চুক্তি করলেন? ন্যায় কমিশন হচ্ছে পার্বত্য চট্টগ্রামবাসী সকল জনগোষ্ঠীর সাথে বসে আলোচনা করবে,
তাদের বঞ্চনার কথা শুনবে, রাষ্ট্র দায়িত্ব নিয়ে ধন্যবাদ। সমাধান করবে। অনেক ধন্যবাদ রবিউল ভাই। একদমই 1 মিনিটের মধ্যে বলা, সেটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন, পাহাড়ে বৈষম্য, বাহারি বাঙালি সবার বৈষম্য রোধ করার জন্য আপনার পরামর্শ কি বা কি ওখানে দেখছেন? তো এটা পিছিয়ে থাকা গোষ্ঠী আছে, তো পাহাড়ি বলেন বাঙালি বলেন সবাই পিছিয়ে আছে। এটা মানে দুর্গম এলাকা, সেখানে শিক্ষার অভাব রয়েছে, এটাকে আরো প্রসারিত করা দরকার। তাদের আপনার জীবনযাত্রার মানের উন্নয়ন করা দরকার, জি। অবকাঠামো নির্মাণ করা দরকার। মানে তারা একটা স্বাধীন দেশে সব সুযোগ সুবিধা পেয়ে বসবাস করে, এটা উপলব্ধি যদি করানো যায় আমার কাছে মনে হয়, তাহলে আমার মনে হয় যে যে সমস্যাটা আছে সেটা সমাধান করা সম্ভব। অনেক তবে ধন্যবাদ। তাদেরকে বাংলাদেশের, আমি আবারও বলছি যে সভরেন্টি, তাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশী হতে হবে তাদের। অনেক ধন্যবাদ। এই মন্ত্রে উদ্বুদ্ধ হলে বাকি সমস্যার সমাধান সরকারি ইনিশিয়েটিভ নিয়ে করতে পারে। অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম, এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।